না, দাঁড়ায় দাঁড়ায় তো জাম বেচা যাবে না, কারণ তোমার এই যে কষ্ট, জাম বিক্রি করো, আর এটা কি কাঠলিচু বিক্রি করো, আর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো, তাহলে তো হবে না, তোমাকে বসতে হবে। তুমি একটা টুল কিনবা কালকে, হ্যাঁ। আর তোমার দেশের বাড়ি কই? নেত্রকোনা বাড়ি, জাম বেচে আর কাঠ লিচু বেচে, কিন্তু ঠাই দাঁড়ায় থাকে। এই দেখেন, ঠাই দাঁড়ায় থাকে, এইভাবে কোনো ব্যবসা হবে না। তোমাকে টুল কিনে বসতে হবে, এই চিপাই বসবা, এবং তাকাও আমার দিকে, এই শার্টটাও পাল্টাবা কালকে। ময়লা শার্ট তোমার বউ বাড়ি থুয়ে এখানে তুমি কি খাও, কি পড়ো, রান্না নিজেই করো নাকি না কাজে লোক আছে? হোটেলে খাইলে মানুষ বাঁচে। তা তুমি আমার কথা রাখবা, কালকে টুল কিনবা, এই টুলে এখানে বসবা, আর বলবা যদি কেউ কিছু বলে বলবা আমার কোমরে ব্যথা। আছে, এটা হচ্ছে আইডিয়াল মসজিদের অপোজিটে। নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, সেকেন্দার একটা ব্যবসা করে, জাম বেচে, কাঠ লিচু বেচে, আমলকি বেচে। এই সেকেন্দারকে যে এখানে টুলে বসে থাকলে যে ডিস্টার্ব করবে, সাবধান, হুঁশিয়ার। তুমি অবশ্যই টুল কিনবা এবং এখানে বসবা, ঠিক আছে? দাঁড়ায় দাঁড়ায় কোনো ব্যবসা হবে না। আমি তোমাকে এই কথাই বলতে চাই যে তুমি যদি শান্তিতে একটু বসে 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 ব্যবসা করতে পারো, তাহলে একটু জানে আসেন পাবো। মানে তো জীবন শেষ, জীবনে সব কিছু হারাইছো, গাড়ি নাই, বাড়ি নাই, হাতের কাছে নারী নাই, তারপরে ঠিক মতো খাওয়া দাওয়া নাই, পেটটা খালি, শার্টটা ময়লা, যদিও এই কালারফুল টেলিভিশনে কিছু দেখা যাবে না শার্ট ময়লা কিনা। তো এই জাম বিক্রি করো, আম বিক্রি করো, যাই করো, যেটাই করো, নিজে একটু শান্তি করো। একটা টুল কিনবা, এমন টুল যেটা বাস করা যায় বা ক্যারি করা যায় ব্যাগের মধ্যে। মনে থাকবে তো? আমার কথা রাখবা? আমার কথা অনেকেই রাখে না, তুমিও রাখবা কিনা কে জানে। লিফট বন্ধ, বাড়িওয়ালার কাজে ব্যবহৃত হয়। 5 তলায় যাব, দরওয়ান বলল হেঁটেই যেতে হবে, কিছু করার নাই। প্রশ্ন উঠতে পারে কেমন বাড়িওয়ালা, লিফট বন্ধ করে রেখেছে। দরওয়ান বললো যে লিফটটা সাধারণ মানুষের জন্য না, এটা বাড়িওয়ালার নিজের জন্য। যৌক্তিক কারণে আমি আর বলছি না কে সেই বাড়িওয়ালা এবং কোন সেই বিল্ডিং। শুধু আমার পায়ে ওঠার এই দৃশ্যটাকে ধারণ করে আপনাকে দেখালাম। সোজা এসে এমডি সাহেবের রুমে এসে বসলাম। তার চেয়ারটা দেখতে পাচ্ছেন খালি, সামনে একটা ক্লাস হচ্ছে, উনি ক্লাস নিচ্ছেন আর কি। ক্লাস শেষ করে হয়তো আমার সাথে দেখা হবে। তার আগে দুটো কথা বলি যে জাম আলাকে আপনাকে দেখালাম, অত্যন্ত দরিদ্র, গায়ের জামা মনে হচ্ছে একটি দ্বিতীয়টি আনলে, এবং প্রচণ্ড ময়লা। বললো যে আমি রাস্তায় দাঁড়িয়ে জাম বিক্রি করি আর কাটার জন্য। আমি বললাম যে আপনি, আমার পরিচয়পত্র দিয়ে বললাম যে আপনি এখানে একটা টুল নিয়ে বসবেন। বললো যে না, এখানে বাড়িওয়ালা বসতে দিবে না, কারণ দাঁড়ায় থাকি সেটাই বোনাস, বসলে হয়তো আমাকে তাড়াই দিবে। কী দুঃখজনক, কী হৃদয় বিদারক, কী হতাশা ব্যঞ্জক। একজন জাম বিক্রেতা তার নিজের সংগৃহীত টুলে বসে কাস্টমারের জন্য অপেক্ষা করবে। আমি এরকম রাস্তায় প্রায়ই দেখি, প্রায়শই এমন দেখি যে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছে। আমি জিজ্ঞেস করেছি কষ্ট হচ্ছে না? বলে যে কষ্ট হয়, কিন্তু বসতে গেলে তার চেয়ে বেশি কষ্ট হয় অনেকের।
আর সেটা শুনে তার চেয়ে আরও বেশি কষ্ট হয় আমার। এই জাম বিক্রেতা এক ঝুড়িতে জাম, এক ঝুড়িতে কাটলিচু, আমলকি বিক্রি করে কয় টাকাই বা লাভ করবে? অথচ সে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করবে হাসি মুখে। কেউ কি দেখেন নেই? আমি তাকে জিজ্ঞেস করেছি, সে বলেছে যে আমি এ ধরনের ব্যবসা বহু বছর ধরে করি, আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে তুমি বসো না কেন। আমার বুকটা ভেঙে গেছে। আমি খুবই কষ্ট পেয়েছি যে মানুষের মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে। একজন হকারকে বসতে দেওয়া রাস্তার মধ্যে, বাড়ির সামনে যে রাস্তা সরকারি, রাস্তার মধ্যে বসতে দেওয়ার ব্যাপারে প্রস্তুত। সে হকার ভয় পাচ্ছে যে এখানে টুল নিয়ে বসলে না জানি এখান থেকে সরাই দেবে। এটা আমাদের জন্য দুঃখজনক, কষ্টকর। আমি নিজেও একটা অফিসে এসেছি একটা রেফারেন্সে, সেখানে কিছু আইটি সাপোর্টের জন্য কর্মকাণ্ড আছে, সেখানে সম্পৃক্ত হওয়া যায় কি না। সামনের কনফারেন্সে এটার মালিক কথা বলছে, 40-50 জন শ্রোতা আছে। আমাকে সসম্মানে ভিতরে নিয়ে বসালেন, বললেন যে আপনি এখানে বসেন, আমি কথা শেষ করে আসছি। এভাবে আপনাদের সঙ্গে কথা বলছি সেই জামলার কথা। সেই জামলা সকাল থেকে দাঁড়িয়ে আছে। খুবই দুঃখ পেলাম। আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল রাজু 71 শুনে থাকেন, হয়তো নতুন চ্যানেল বোধহয় হয়তো ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছায়নি। আপনারা যারা শুনেছেন, দেখেছেন, আপনারা দয়া করে আপনার বন্ধুকে, আপনার সন্তানকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সুযোগ দেন। ইউটিউব চ্যানেল থেকে আমাকে আর্ন করতে হবে, কেননা যে আমি গরিবের জন্য কিছু করতে চাই। আমি নিজেও গরিব হয়ে গেছি। আমি নিজেও চাকরি ব্যাংক থেকে ছাড়ার পর রাজনীতির ডামাডোলে নিজেকে বিদ্ধ করে ফেলেছি, সিদ্ধ করে ফেলেছি। আমি নিজেও জনগণের জন্য যদি কিছু করতে চাই, আমার পকেট গরম থাকতে হবে। কোথাও কেউ নেই। আপনারা এমন নাটক দেখেছেন বোধহয়। এখন সোশ্যাল মিডিয়ায় এই নেটিজেনদের কাছে আমি এসে হাজির হয়েছি। আপনাদের হৃদয়ে যদি একটু দয়া না থাকে, আপনাদের মনের মধ্যে যদি একটুখানি ভালোবাসা থাকে, প্লিজ 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 আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। একইভাবে এই আমার বক্তব্য আমার ফেসবুক থেকেও যাচ্ছে, রাজু আহমেদ খান আইডি থেকে, সেখানেও একটু আপনারা আমার কথাগুলো শুনবার চেষ্টা করেন। ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি বসে আছে আমাদেরকে কিছু ফাইন্যান্স করবার জন্য, কিন্তু অনেক অনেক ভিউ শূন্যতা, সাবস্ক্রাইবের অভাব। সেই দোরগোড়ায় পৌঁছাতে হলে আপনাদের সমর্থন ছাড়া এর কোনো বিকল্প নেই। নেটিজেনদেরকে বলবো, এই সমস্ত সাধারণ মানুষের গল্পগুলো আপনাদের মধ্যে যখন তুলে ধরতে চাই, আমাকে সুযোগ করে দিবেন এবং আমি সেই কথাগুলো তুলে ধরতে চাই। জাতিকে জানাতে চাই কি আমার পরিচয়, কোত্থেকে এসেছি, কেন সেই দারুণ একটি শূন্যতার মধ্যে পড়ে গেছি, কি ছিল না। এমনকি বাংলাদেশের 20 কোটি মানুষের কত কোটি মানুষ আজকে অসহায়, নিরুপায়, সেগুলোর খোঁজে প্রতিদিন আমি মাঠে থাকতে চাই। আমি যার সঙ্গে দেখা করতে এসেছি উনি এখন নক করে ঢুকলেন, বললেন যে মান্থলি মিটিং চলছে, আরও 30 মিনিট আমাকে কথা বলতে হবে। আমি বললাম যে ঠিক আছে, চালিয়ে যান, কথা বলেন, ট্রেনিং দেন, যুব সমাজকে, তারুণ্যকে পথ দেখান।
আমি যে কারণে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সে কারণটা শুধু আমি নিজে না, এদেশে কোটি কোটি মানুষ নানান দুঃখ যন্ত্রণা, আর্থিক দুরবস্থা, মানবাধিকার লঙ্ঘনের শিকার এবং শারীরিক অসুস্থতা সহ নানান রকম বিষণ্ণতায় ভুগছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট কাজ করছে, শুধু রাজনৈতিক মানবাধিকার সংক্রান্ত না, নানানভাবে আমরা সমাজের লক্ষ লক্ষ লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং সেই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। তার জন্য একটি বিরাট রকমের শক্তি প্রয়োজন, সেই শক্তি জোগাড় করবার চেষ্টা করছি। পাহাড় সমান বাধা, তাচ্ছিল্য, উপেক্ষা এবং মানে এরপর নাই এমন কঠিন সমালোচনা, এগুলোকে মাথায় নিয়ে গিয়ে যাচ্ছে যে আমি নই শুধু, বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের মানুষ কেমন আছে, তারা কি সুবিচার পাচ্ছে, তারা কি সুশাসন পাচ্ছেন, তারা কি সুচিকিৎসা পাচ্ছেন, নাকি তারা তাদের মানবিক মূল্যবোধ, মানবাধিকার রক্ষার জন্য বাংলাদেশে আইনের শাসন পাচ্ছে? এটা কি আমরা শুধু একটি সরকারকে দায়ী করব, নাকি প্রচলিত সরকার ব্যবস্থাকে দায়ী করব? এই ঘুণে ধরা রাষ্ট্রের সমাজের যে ব্যবস্থা অত্যন্ত নানান রকম ঘোর প্যাচের গেরাকলে, দুর্নীতি, তারপর স্বজনপ্রীতি, তারপর নানা রকম অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। মেধাবী মেধার মূল্যায়ন পাচ্ছে না, চাটুকার চামচা, অযোগ্য মানুষ শুধু তেল বিক্রি করে কারো কোনো সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে চলে যাচ্ছে। অথচ শুধু অবৈধ তেল বিক্রি করে না বলে, তৈল মর্দন করে না বলে কেউ কেউ উপেক্ষিত হচ্ছে এবং তুচ্ছতাচ্ছিল্যের শিকার হচ্ছে, অবমূল্যায়নের শিকার হচ্ছে। তাদের জীবনে নেমে আসছে নানান হতাশা, দুঃখ, দুর্দশা, কষ্ট, আর্থিক অনটন। এসব কারণে অনেক সময় তারা পরিবার থেকেও যথাযথ মূল্যায়ন পায় না। পরিবারও তাদেরকে মূল্যায়ন করতে চায়, যারা আর্থিকভাবে সবল। অথচ একজন সৎ মানুষ, একজন নিরীহ মানুষ, নিরীহ বলতে আমি বলতে চাচ্ছি যে যার মধ্যে ঘোর পেশ নেই, প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না এমন মানুষ, সত্য কথা বলেন এমন মানুষ এবং সৎভাবে চলতে চান এমন মানুষ, তাদের সহজ রাস্তা, আয়ের সহজ রাস্তাগুলো যেভাবে বন্ধ হয়ে আছে, সেই রাস্তাগুলো পুনর্খনন করে দেবার কেউ কি আছে? যদি থাকেন, আমাদের রাজু 71 এই ইউটিউব পেজ এবং রাজু আহমেদ খান এই আইডিতে আমার এই কথা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তবেই আমি আমার শক্তি সঞ্চার হবে, জনগণের কাছে পৌঁছতে পারবো এবং জনগণ এর সঙ্গে মন খুলে কথা বলতে পারবে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আপনাদের কোনো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অভিজ্ঞতা, পরামর্শ এবং মতামত থাকলে আমাদেরকে কমেন্ট অপশনে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান। আমার অনেকগুলি পরিচয় আছে, আমি এখন কোনো পরিচয় দিচ্ছি না। আমি একটি সাধারণ গরিবের রাজু, সাধারণ মানুষ।